তাহলে অংশীদারি কারবার জিনিসটা কি? অংশীদারি কারবার হচ্ছে আমাদের এখানে, অংশীদারি কারবার বলতে আমাদের মোদ্দা কথা একদম পরিষ্কার হিসেব, যে একটা ব্যবসা সংক্রান্ত ব্যাপার, যে পড়াশোনা করা মানেই যে সবসময় ডাক্তার ইঞ্জিনিয়ার হবো তার জন্য তো পড়াশোনা করা নয়। পড়াশোনা করা মানে হচ্ছে আমাদেরকে, আমরা যে সমাজে বাস করছি সেই সমাজের উপযুক্ত হয়ে বেঁচে থাকাটা হচ্ছে আমাদের পড়াশোনা করা। তো এই অংশীদারি কারবারের ক্ষেত্রে আমাদের প্রথম কথা, যদি কোনো একটা বিজনেস, কোনো একটা ব্যবসা, সে ব্যবসাটা যদি একা একা কেউ করে তাহলে সেই ক্ষেত্রে এই অংশীদারি কারবারের হিসেবটা আসবে না। একজন ব্যবসা, সে যা লাভ করলো তার নিজের লাভ, সে যা ক্ষতি করলো তার নিজের ক্ষতি, সেখানে কারোর কোনো আনন্দেরও কিছু নেই, কারোর কিছু দুঃখেরও কিছু নেই। হ্যাঁ, বর্তমান সমাজে আবার লাভ করলে দুঃখ হয় আর ক্ষতি করলে আনন্দ পায়, সে বর্তমান সমাজের নিরিখে ছেড়ে দাও। তো অংশীদারি কারবার হচ্ছে যে অনেক সময় এমন কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলো দেখা গেল যে দুজন বন্ধু বা তিনজন বন্ধু বা চারজন বন্ধু তারা একসঙ্গে এই ব্যবসাটা করছে। তো এই একসঙ্গে ব্যবসাটা করার সময় দেখা যায় অনেক সময় তাদের প্রবলেম এটাই অ্যারাইজ করে যে যদি লাভ হয় তাহলে সেই লাভের থেকে তারা কে কত টাকা নেবে। ধরো কোনো একটা বিজনেস, একটা ফুলের ব্যবসা করছে চারজন বন্ধু। তো চারজন বন্ধু ফুলের ব্যবসা করাতে কেউ 100 টাকা দিচ্ছে, কেউ দিল 75 টাকা, কেউ দিল 50 টাকা, কেউ দিল ধরো 25 টাকা, এরকম ভাবে হিসেবটা করা। তা টোটাল আমাদের হচ্ছে তোমার 250 টাকা টোটাল আমাদের ফুল। তা টোটাল 250 টাকার ফুল আমরা কিনে আনলাম, চারজন বন্ধু মিলে কিনে আনলো, তারা বিক্রি করলো, বিক্রি করে তারা 300 টাকা পেলো। তাহলে তাদের লাভ হচ্ছে, এখানে লাভটা হচ্ছে কত টাকা না 50 টাকা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই 50 টাকার মধ্যে এই যে চারজন বন্ধু তারা ছিল, এই চারজন বন্ধু এই 50 টাকার থেকে কত টাকা করে লাভ পাবে। তো এটাই হচ্ছে আমাদের অংশীদারি কারবারের মেন জিনিস। যেটা তো সবসময় বলা হয় যে এই যে তারা যে টাকাগুলো ব্যবসায় তারা নিয়োজিত করছে, এইগুলোকে বলা হয় মূলধন বা ক্যাপিটাল। এইগুলোকে বলা হয় মূলধন বা ক্যাপিটাল, অর্থাৎ যে টাকাটা ব্যবসায় নিয়োজিত হচ্ছে। ঠিক আছে, এবার লাভ হচ্ছে এটা। এবার এই লাভটাকে আমাদেরকে ভাগ করতে হবে। তো এখানে চারজন আছে, তো চারজন যদি সমান সমান ভাগে ভাগ করা হয়, হতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু সেই ক্ষেত্রে যে 100 টাকা দিয়েছিল তার মনে কোথাও একটু যেন অসন্তোষ দেখা দেবে যে সবচেয়ে বেশি টাকা আমি দিলাম, অথচ লাভ যেটা হলো চারজনের মিলে সমান ভাগে ভাগ করে নিলাম। এই জায়গাটা একটু কেমন কেমন ব্যাপার। তো তার জন্য কি দেখা হয় এখানে, যে তারা যেটা লভ্যাংশ, অর্থাৎ তাদের যেটা লাভ হচ্ছে, সেই লাভটাকে তাদের যে মূলধন, সেই মূলধনের অনুপাতে যদি ভাগ করা হয়, অর্থাৎ যদি যদি কথার কথা বলছি, যদি আমার 250 টাকার ফুল কিনে নিয়ে এসে যদি আমি 500 টাকা দিয়ে সেই ফুলটা বিক্রি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমার লাভ কত হচ্ছে, লাভ হচ্ছিল 250 টাকা। তাহলে এই 250 টাকার মধ্যে যে 100 টাকা দিয়েছে সে 100 টাকা পাবে, যে 75 টাকা দিয়েছে সে 75 টাকা পাবে, যে 50 টাকা দিয়েছে সে 50 টাকা পাবে, যে 25 টাকা দিয়েছে সে 25 টাকা পাবে। অর্থাৎ মূলধনের যেটা অনুপাত, অর্থাৎ 100, 75, 50 এবং 25, এদের যদি আমরা অনুপাত করি তাহলে 4:3:2:1, তাহলে এই অনুপাতে লাভটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমার 50 টাকা লাভ হলে তাহলে প্রথম জন কত টাকা পাবে, কিভাবে বের করব? 50 টাকা লাভ হয় তাহলে প্রথম জন পাবে, তার আনুপাতিক ভাগাহার কত, 4/10, এটা কাটলে 5, তাহলে প্রথম জন সে 50 টাকা থেকে পাবে 20 টাকা। দ্বিতীয় জন কত পাবে না 50 গুণ 3/10, এটা তো কাটলে 5 হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় জন পাবে 15 টাকা। তৃতীয় জন যে আছে সে কত পাবে না 2/10, অর্থাৎ সে পাবে 10 টাকা। এবং 3 নম্বর যে আছে, অর্থাৎ যে 25 টাকা দিয়েছিল আমাকে, সে পাবে হচ্ছে 1/10, অর্থাৎ সে পাবে 5 টাকা। যদি এরকম ভাবে ডিস্ট্রিবিউশনটা হয় তাহলে আর কারোর মনে কোনো দুঃখ থাকবে না, কোনো ব্যাপারও থাকবে না, যে যে বেশি টাকা দিয়েছে সে বেশি লাভ পাচ্ছে, যে কম টাকা দিয়েছে সে কম লাভ পাচ্ছে, যে মাঝামাঝি টাকা দিয়েছে তারা মাঝামাঝি লাভ পাচ্ছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের এখানকার এই অংশীদারি কারবারের মেন জিনিস, যেটা হচ্ছে মূলধনের অনুপাতটা বের করা। এবং মূলধনের অনুপাত যেটা হয় সেটাই কি হয়, সেটাই হয়ে যায় লাভের অনুপাত বা লভ্যাংশের অনুপাত।
তাহলে মূলধনের অনুপাত আর এই লভ্যাংশের অনুপাত, এটাই হচ্ছে আমাদের এখানকার মেন জিনিস। তাহলে অংশীদারি কারবারের অঙ্ক করতে গেলে আমাদের জাস্ট প্রথমত এটা লাগে, যাতে মূলধনের অনুপাত কত, প্রথমত কে কত টাকা করে দিচ্ছে ব্যবসায় সেটা দেখতে হয়। এবার এই যে অংশীদারি কারবার, এই অংশীদারি কারবারটা সাধারণত দু রকম ভাবে হয়, মাথায় রাখতে হবে। যে একটা হচ্ছে সরল অংশীদারি কারবার, আরেকটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। এই অংশীদারি কারবার কিন্তু দু ধরনের। এই অংশীদারি কারবারটা হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে সরল, আরেকটা হচ্ছে মিশ্র। একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কম্পাউন্ড। এটা হচ্ছে সিম্পল আর এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড। এই দু ধরনের আমাদের অংশীদারি কারবার আছে, একটা সরল অংশীদারি কারবার, একটা মিশ্র অংশীদারি কারবার। এই যে সরল আর মিশ্র, সরলটা কি না, সরলটা হচ্ছে একদম এই যেমন এখানে যেমন দেওয়া হলো, প্রথমে এত টাকা করে দিয়েছিল, এত টাকা লাভ হলো বা এত টাকা ক্ষতি হলো এরকম ভাবে হবে। যদি আমার দেখা গেল যে 250 টাকার ফুল কিনে নিয়ে এসেছিলাম, একটা ফুলও বিক্রি হয়নি, পুরো 250 টাকার ফুলই নষ্ট হয়ে পচে গেছে, তাহলে আমাদের পুরোটাই ক্ষতি। তাহলে আমাদের ক্ষতি হচ্ছে সেখানে 250 টাকা। বা আমি 250 টাকার ফুল কিনে এনে আমি 200 টাকা দিয়ে বিক্রি করি, তাহলে ক্ষতি হচ্ছে আমার সেক্ষেত্রে কত হচ্ছে, 50 টাকা ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিটাও কিন্তু তখনও কিন্তু যার বেশি টাকা দিয়েছিল তার বেশি ক্ষতি হবে, যে কম টাকা দিয়েছিল তার কম ক্ষতি হবে। তাহলে লাভ হোক বা ক্ষতি হোক, টোটালটাই ডিপেন্ড করছে তাদের লভ্যাংশের অনুপাতের উপর। তাদের লভ্যাংশের যা অনুপাত হবে, লাভ হলে সেই অনুপাতেই ভাগ করে দেওয়া হয় লভ্যাংশ, যদি ক্ষতি হয় তাহলে সেই অনুপাতেই ক্ষতি ভাগ করে দেওয়া হয়। এখন এই সরল কোনটা বলছে, সরল হচ্ছে এইটা, যে বছরের কোন একটা ব্যবসায় প্রথমে এত টাকা করে দিল, তারপরে এত টাকা লাভ হলো, এত টাকা ক্ষতি হলো, সরল। মিশ্রটা কি, মিশ্রটা হচ্ছে যে কোনো একটা ব্যবসার মাঝখানে যদি কেউ এসে ঢোকে, বা কোনো একটা ব্যবসা দেখা গেল এরকম 4 জন ব্যবসা করছিল, যে যে বন্ধুটি 25 টাকা করে দিয়েছিল সে বলল যে আমি 3 মাস ব্যবসা করার পর সে বলল আমি আর ব্যবসা করব না, তাহলে সেই টাকাটা তুলে নিয়ে চলে গেল। তাহলে এটা হচ্ছে মিশ্র বা কম্পাউন্ড, যে যেখানে ব্যবসাতে কেউ এন্ট্রি নিতে পারে, ব্যবসা থেকে কেউ বেরিয়ে যেতে পারে, বা ব্যবসায় বেশি লাভ হচ্ছে বলে যে 100 টাকা দিয়েছিল সে বললো ব্যবসায় তো ভালোই লাভ হচ্ছে, সে আরো টাকা দিতে পারে, বা কেউ ব্যবসাতে লাভ হচ্ছে না বলে সে টাকা তুলে নিয়ে যেতে পারে। তাহলে এই ধরনের যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো থাকে, তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড বা মিশ্র অংশীদারি কারবার। তো আমরা যখন অঙ্ক করব, অঙ্ক করলে আমরা এই জিনিসগুলোকে আরো ভালো করে রিয়েলাইজ করতে পারবো। তাই আমরা সরাসরি একবার অঙ্কে চলে যাচ্ছি। তো তার জন্য এই পেজটাকে আমি সেভ করি, এই পেজটা সেভ করার পর তারপরে আমরা যাব হচ্ছে আমরা নেক্সট পেজে যাচ্ছি। তো সেই সঙ্গে সঙ্গে আমি একটু একটা পেজকে এখানে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখো আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে। তো নাম্বার 1 এর অঙ্কটাকে আমরা দেখছি। একবার এক্সারসাইজটাও তুলে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে কোন এক্সারসাইজে অঙ্ক হচ্ছে। তো এখানে দেখো
বলছে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে এত টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলাম। ঠিক আছে, তো তো প্রথম কথা যেটা এখানে লিখতে হবে আমাদের সেটা হচ্ছে আমার ও মালা মূলধনের অনুপাত কত হবে না, তো 15,000 টাকা ও 25,000 টাকা। এক মিনিট, তাহলে প্রথমেই লিখি সুতরাং, না মূলধনের অনুপাত না, মূলধনের পরিমাণ, এটা মূলধনের পরিমাণ, অনুপাত নয়। তাহলে লিখছি নিচে সুতরাং মূলধনের অনুপাত মূলধনের অনুপাত মিটিং এ কেউ নেই, আমি তো একা আছি। কোন মিটিং এর কথা বলছিস তুই? তুই জয়েন কর। মূলধনের অনুপাত কি হচ্ছে, তার মানে আমাদের এখানে 15,000 টাকা হচ্ছে আমাদের, আর এদিকে হচ্ছে আমাদের 25,000 টাকা। অনুপাত করলে দেখো 3টে করে শূন্য চলে যাচ্ছে, 15:25, 5 দিয়ে 3, 5 দিয়ে 5, তাহলে মূলধনের অনুপাত হচ্ছে আমাদের 3:5। তাহলে মূলধনের অনুপাত যদি 3:5 হয়, লিংক পাঠিয়েছেন ওতে তো আমি জয়েন করেছি, কিন্তু ওতে কেউ নেই। তাহলে পাঠিয়েছিস কেন যে লিংকে জয়েন করতে পারছি না? তুই ক্লাস করতে দেখতে পাচ্ছিস না, কিছু কোনো বোর্ড দেখতে পাচ্ছিস না? তাহলে তুই পাঠাচ্ছিস কেন যে আমি ক্লাস করতে পারছি না বা ক্লাস হচ্ছে নাকি? হ্যাঁ, তুই একাই করবি, অসুবিধা কি আছে? কে পাঠাচ্ছে ওটা? আচ্ছা, এনিওয়ে, তাহলে এবার আমাদের কি বলছে, ব্যবসা শুরু করলাম, 1 বছরে আমাদের লাভ হয়েছে কত টাকা? 1 বছরে লাভ হয়েছে 16,800 টাকা। তাহলে এবার লিখছি, তাহলে 1 বছরে 16,800 টাকা লাভ হলে, তাহলে প্রথম কথা আমি কত টাকা লাভ পাবো? তাহলে আমি পাবো, লাভ হচ্ছে আমাদের 16,800 গুণ আমার আনুপাতিক ভাগাহার 3, আর নিচে 3 আর 5 কে যোগ করলে হচ্ছে 8, এত টাকা। 8 দুগুণে 16, 8 কে 8, 0 0, তাহলে 6300 টাকা, এটা আমি পাবো। আর আমার বন্ধু যে আছে মালা, সে কত পাবে? এবং মালা পাবে 16,800 গুণ 5/8 টাকা, 8 দুগুণে 16, 8 কে 8, 0 0, 10,500 টাকা। তাহলে আমাদের তো প্রশ্ন ছিল এটাই যে কে কত টাকা করে
লাভ পাবে। ঠিক যেমন লাভ হচ্ছে তেমনি ক্ষতি। দেখো পরের যে অঙ্কটা যদি আমরা দেখি, তাহলে পরের অঙ্কটার জন্য আমাদেরকে পরের অঙ্কটা যদি আমরা তুলে নিই, পরের অঙ্কটা তুলে নিলে আমরা দেখতে পাবো দেখো নাম্বার 2 এর যে অঙ্কটি আছে, নাম্বার 2 এর অঙ্কটার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা ঠিক একই রকম ভাবে অত না লিখে আমরা করে ফেলতে হবে। এখানে বলছে প্রিয়ম সুপ্রিয়া বুলু যথাক্রমে এত টাকা দিয়ে যৌথভাবে মুদিখানা দোকান খুললো, কিন্তু বৎসরান্তে মানে বছরের শেষে দেখা গেল 3000 টাকা লোকসান হয়েছে। ঠিক যেমন লাভ হয়েছে তেমনি এখানে লোকসান হয়েছে। তাহলে একই রকম ভাবে আমি আর লিখছি না। তাদের মূলধনের অনুপাতটা কত হচ্ছে? এখানে মূলধনের অনুপাত হচ্ছে সেই 15,000:10,000:25,000। তাহলে 3টে করে শূন্য চলে গেল, সবার সঙ্গে 3টে করে শূন্য আছে। তাহলে এখানে 15 থাকবে, এখানে 10 থাকবে, এখানে 25 থাকবে। 5 দিয়ে করলে 3 5 15, 5 2 10, 5 5 25। তাহলে তাদের মূলধনের অনুপাত হয়ে গেল এটা। তাহলে এবার ক্ষতি হয়েছে বা লোকসান হয়েছে, আপনি যে লিংক পাঠিয়েছেন ওতে তো আমি জয়েন করেছি, কিন্তু ওতে কেউ নেই। তুই আবার জয়েন কর, আমি দেখছি। তাহলে এখানে বলছে ক্ষতি কত টাকা? না, ক্ষতি হচ্ছে 3000 টাকা। তাহলে ক্ষতি যদি 3000 টাকা হয়, তাহলে প্রিয়মের ক্ষতি, সুপ্রিয়ার ক্ষতি আর বুলুর ক্ষতি। তাহলে প্রিয়মের ক্ষতি কত হবে? না, প্রিয়মের হচ্ছে 3/3 যোগ করলে হচ্ছে 10, এত টাকা। একটা শূন্য কেটে গেল, তাহলে 3 3 9, 900 টাকা হচ্ছে প্রিয়মের ক্ষতি। ঠিক একই রকম ভাবে সুপ্রিয়ার ক্ষতি হচ্ছে 3000 ইন্টু 2/10, মানে এটা হচ্ছে 600 টাকা। আর একটা হচ্ছে আমাদের বুলু। তাহলে বুলুর ক্ষতি কত? স্যার হচ্ছে না, আমি একাই দেখাচ্ছি। বুলুর ক্ষতি হচ্ছে কত? 1500 টাকা। এইভাবে আমরা কাজটা করতে পারি। তাহলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে বিক্রি করছে কত টাকায়? 2,62,500 টাকায় বিক্রি করলে, তাহলে প্রথম কথা তাদের লাভ হচ্ছে। লাভ হয় কত? লাভ হয় 2,62,500 থেকে 2,50,000 টাকা বাদ দিয়ে দাও। তাহলে কত হচ্ছে? বিয়োগ করলে দেখো পাবে 12,500 টাকা। তাহলে এই টাকাটা তাদের লাভ হচ্ছে। এবার দেখো তাদের মূলধন কি দিয়েছে আগের অঙ্কগুলোর মতো? সেটা না দিয়ে বলেছে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1/1 গুণ টাকা দিয়ে থাকলে, অর্থাৎ কে কত টাকা দিয়েছে সেটা কিন্তু দেয়নি, কিন্তু তাদের পরিমাণটা কত সেটা বলে দিয়েছে। শোভা যা দিচ্ছে সেটা মাসুদের 1.5 গুণ। তার মানে এখানে ধরে নি, যে ধরি মাসুদ x টাকা দেয়। তাহলে মাসুদ যদি x টাকা দেয়, তাহলে শোভা কত দেবে? শোভা দেবে এর 1.5 গুণ, মানে ইন্টু 1/1/2। 1/1/2 মানে 2 আর 1/3/2, এত টাকা সমান সমান 3x/2 টাকা। আমাদের তো মূলধনের অনুপাত চাই, আর তো কিছু চাই না।
তাহলে আমরা কি দেখলাম, মাসুদ দিচ্ছে x টাকা আর শোভা দিয়েছে 3x/2 টাকা। তাহলে এবার এখানে বের করে নিতে পারছি। সুতরাং মাসুদ ও শোভার মূলধনের অনুপাত সেটা কত? মাসুদ দিয়েছে x টাকা আর শোভা দিয়েছে কত? 3x/2 টাকা। তাহলে যদি প্রথমত x কে যদি কাটো তাহলে এখানে পড়ে থাকে 1:3/2। যখনই এরকম ভগ্নাংশের আকারে থাকবে, অনুপাতকে কোনো ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায় না, মানে অনুপাত আর ভগ্নাংশটা তো আলাদা জিনিস। তো তখন কি করবে, একে এর নিচে কিছু না থাকা মানে 1 আছে, অর্থাৎ 1 আর 2 এর লসাগু হচ্ছে 2, এই লসাগুটা দিয়ে গুণ করে দেবে। 1 কে 2 দিয়ে গুণ করলে 2 আর 3 কে 2 দিয়ে গুণ করলে 3, তাহলে 2:3 হতে লভ্যাংশের অনুপাত। সুতরাং এবার বের করে নাও। তাহলে এবার লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছে আমাদের 12,500 টাকা। তাহলে মোট লাভের থেকে প্রথম হচ্ছে মাসুদ, তাহলে মাসুদ পাবে কত না 12,500 টাকা তাদের লাভ হয়েছিল। মাসুদের আনুপাতিক ভাগার কত? 2/3, তাহলে ইনটু 2/3, এত টাকা। 3 দিয়ে কাটো, এটা যদি কাটাকুটি যায় দুই আর 3 যোগ 2/5, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 5 25, 0 0, 25 দুগুণে 50, আরো দুটো শূন্য। তাহলে মাসুদ পাবে হচ্ছে 5,000 টাকা, আর আরেকজন কে আছে? শোভা। আর শোভা পাবে মোট লাভ ছিল 12,500 ইন্টু শোভার আনুপাতিক ভাগার কত হবে না তো 3/5, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 5 25, 0 0, 3 25 75, 7,500। আমাকে তো এটাই প্রশ্ন করেছিল যে কে কত টাকা লভ্যাংশ পাবে সেটা হিসাব করে লিখি। তাহলে মাসুদ পাচ্ছে আমাদের কত টাকা? 5,000 টাকা, আর শোভা পাচ্ছে কত টাকা? 7,500 টাকা। বোঝা গেল নিশ্চয়ই? এই পেজটাকে আমরা সেভ করে দিই। নেক্সট পেজে যাই, পরের অঙ্কটা দেখি। নাম্বার 4, এত টাকা তারা শুরু করলো, এত টাকা লোকসান আছে। 4টা তোমরা হোমওয়ার্ক করবে, 5টা দেখো। তো 5টা কি বলছে? দীপু, রাবে আর মেঘা যথাক্রমে এত টাকা মূলধন নিয়ে একটা ছোট ব্যবসা শুরু করলো, ঠিক 1 বছর পরে এত টাকা লাভ। এখানে কিন্তু জাস্ট কি বলছে দেখো, ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে, আর বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে হিসাব করে দিই। তাহলে প্রথমেই আমাদের যেটা কাজ, সেটাতে তাদের মূলধনের অনুপাতটাকে বের করে নেওয়া। তো যদি আমরা করি এখানে, তো লেখো দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত হবে? মূলধন অনুপাত হচ্ছে, প্রথম জন দিয়েছে 6,500 ইস্টু 5,200 ইস্টু
9100। ঠিক আছে, তাহলে এবার দেখো প্রত্যেকটার সঙ্গে দুটো দুটো করে শূন্য আছে, তাই দুটো দুটো করে শূন্যকে বাদ দিয়ে আগে বাকিটা লেখো। 65, 52, 91, 13 দিয়ে যায়, 5 13 65, 4 13 92, 4 13 52, 7 13 91। তাহলে 5:4:7 তাদের মূলধনের অনুপাত পেয়ে গেলাম। এবার বলছে দেখো একটা জিনিস, ধরো টোটাল লাভ হচ্ছে এই লাভটা, টোটাল লাভ হচ্ছে এই লাভ, এই লাভটার 2/3 অংশ, মানে একে 3 ভাগের, যদি সমান 3 ভাগ করা হয় এটাকে, সে 3 ভাগের 2 ভাগ, একে যদি আমরা সমান 3টে ভাগ করি, ধরো এই একটা ভাগ, এই দুটো ভাগ আর এই 3টে ভাগ, এই সমান 3টে ভাগ করেছি। এই 3টে ভাগের মধ্যে দুটো ভাগ, 2 ভাগ তারা সমান ভাগে ভাগ করছে, মানে 3টে ভাগের মধ্যে দুটো ভাগকে তারা সমান ভাগে ভাগ করছে, আর বাকি যে ভাগটা আছে সেই ভাগটাকে তারা মূলধন অনুপাতে ভাগ করছে। অর্থাৎ এই কালো যে অংশটা আছে, বা এই লাল যদি করে দিই এটাকে, যেটাকে লাল দিয়ে দিই, তাহলে এই যে লাল যে অংশটা আছে, এই লাল অংশটাকে তারা কিন্তু মূলধনের অনুপাতে ভাগ করছে, অর্থাৎ লাল অংশটা তারা 5:4:7 অনুপাতে ভাগ করছে, আর এই নীল অংশটাকে তারা সমান ভাগে ভাগ করছে। তাহলে এবার লিখি যে তাদের মোট লাভের পরিমাণ কত হয়েছে। মোট লাভ হচ্ছে আমাদের 14,400 টাকা, এটা হচ্ছে মোট লাভ। অর্থাৎ এই টোটাল এই বৃত্তের মধ্যে যেটা আছে লাল এবং নীল মিশিয়ে মোট লাভ হচ্ছে এটা। তার মধ্যে নীলটা কত বের করি, তাহলে মোট লাভের 2/3 অংশ সমান সমান 14,400 গুণ 2/3, এত টাকা। 3 দিয়ে 3 4 12, 3 8 24 সমান সমান 9,600 টাকা। তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আমাদের আছে কত, 9,600 টাকা, এবং এইটাকে তারা কি করছে, সমান ভাগে ভাগ করছে, এটাকে তারা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করছে, ইকুয়াল ভাগে ভাগ করছে, প্রত্যেকে সমান সমান ভাগ। তাহলে বাকি লভ্যাংশ কত থাকে বের করে নি, তাহলে 2/3 অংশ যদি এই টাকাটা হয়, তাহলে সুতরাং বাকি লভ্যাংশ টোটাল 14,400, তার থেকে 9,600 বিয়োগ 0,0,8, 4,800 টাকা। তাহলে এই বাকি যে লভ্যাংশটা তারা কি করছে, মূলধনের অনুপাতে ভাগ করছে। তাহলে 9,600 টাকা, 9,600 টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে, প্রত্যেকে পাবে, ভাগ করে দিই, 3 জন আছে, তাহলে ভাগ 3, প্রত্যেকে পাবে এত টাকা, মানে কত হচ্ছে, 3 3 9, 3 2 6, প্রত্যেকে 3,200 টাকা করে পেয়ে গেল প্রত্যেকে। অর্থাৎ এই দীপিও পাবে, রাবেও পাবে, আবার মেঘাও পাবে, সমান ভাগে ভাগ হচ্ছে 2/3 অংশ। তাহলে দীপু, রাবেয়া, মেঘা প্রত্যেকে পেয়ে যাচ্ছে 3,200 টাকা করে। আর বাকি যে টাকা, অর্থাৎ এই 4,800 টাকা, সেটা তাদের মূলধনের অনুপাতে ভাগ করছে, অর্থাৎ এই অনুপাতে ভাগ করছে। তো সেটা লিখি এবার, যে বাকি টাকা মূলধনের অনুপাত মানে কত, 5:4:7 অনুপাতে ভাগ হলে, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি। প্রথমে আছে দীপু, দীপু পাবে কত না 4,800 গুণ দীপুর আনুপাতিক ভাগ আর 5/5 আর 4 9 আর 7 16, এত টাকা। 16 দিয়ে এটা কাটলে হচ্ছে 3 16 48, 300 সমান সমান 1,500 টাকা। দীপু পাবে এই টাকাটা। তারপরে কে আছে, রাবেয়া,
রাবেয়া পাবে কত? না রাবেয়া পাবে হচ্ছে 4800 গুণ রাবেয়ার আনুপাতিক ভাগার 4/16, 16 দিয়ে এটা কাটলে তো 300ই হচ্ছে, সমান সমান 1200 টাকা। আর কে আছে? মেঘা। মেঘা পাবে কত? মেঘা পাবে 4800 গুণ 7/16, 300 এবং 48, 300 সমান সমান 2100 টাকা। তাহলে আমরা কি দেখলাম? না দেখলাম হচ্ছে এটাই যে দীপু কত টাকা পাচ্ছে, রাবেয়া কত টাকা পাচ্ছে, মেঘা কত টাকা। তারা তো আবার এই 3200 টাকা করে তো পেয়েই ছিল। আমাদের এবার কি চেয়েছে দেখো, কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে এবার লিখি। তাহলে সুতরাং দীপু মোট লভ্যাংশ পাবে, ওদিকে পেয়েছে 3200, যেটা সমান ভাগে ভাগ হয়েছিল সেখান থেকে, আর এখান থেকে পাচ্ছে 1500, সমান সমান 4700 টাকা। ঠিক আছে। আর দীপুর পরে কে আছে? রাবেয়া। রাবেয়া পাবে মোট লভ্যাংশ পাবে, সে যেটা সমান ভাগে ভাগ হয়েছিল সেখান থেকে 3200, আর পরেরটায় সে কত পাচ্ছে? 1200 টাকা, সমান সমান কত হয়? 4400 টাকা। আর সবার লাস্টে কে আছে? না সবার লাস্টে হচ্ছে আমাদের মেঘা। তাহলে মেঘা মোট লভ্যাংশ পাবে, ওদিক থেকে 3200 আর এদিক থেকে পাচ্ছে 2100, এগুলো সব টাকা। ইকুয়াল টু কত হচ্ছে? 5300। তাহলে আলটিমেটলি আমাদের যেটা পেলো, যে দীপু পেলো কত টাকা? না দীপু পেলো হচ্ছে 4700 টাকা। রাবেয়া পেলো কত টাকা? না রাবেয়া পেলো হচ্ছে 4400 টাকা। আর মেঘা কত পেলো? না মেঘা পেলো হচ্ছে 5300 টাকা। তো আমাদের এই তিনটেই বার করতে দিয়েছিল। বোঝা গেল আশা করি? না বুঝতে পারলে বলো। আচ্ছা, তো আমাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে তোমরা 5 পর্যন্তই বাড়িতে যেগুলো করালাম সেগুলোকে প্র্যাকটিস করবে। তো আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমরা উপপাদ্য 40 করবো আজকে, স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। উপপাদ্য যেটা করাবো সেটা হচ্ছে 40। উপপাদ্য 40, যেটা তোমাদের বইয়ে যদি দেখো, বইয়ের পেজ হচ্ছে 208, এই 208 পৃষ্ঠায় পেয়ে যাবে। তো তার আগে আমি একটু স্পর্শক সম্বন্ধে একটু বুঝি যে স্পর্শক জিনিসটা কি। তো ধরো আমাদের এইখানে একটা বৃত্ত আছে, ঠিক আছে। তো এই বৃত্তটা যেটা আছে আমাদের, একটা সরল রেখা আমি নিচ্ছি। দেখো একটা সরল রেখা, সরি, একটা সরল রেখা আমি নিচ্ছি। এই সরল রেখাটা এইভাবে টানলাম, এটাকে এইভাবে টানলে এই সরল রেখাটা বৃত্তকে দুটো জায়গায় ছেদ করছে, এটা কিন্তু স্পর্শক হবে না। দেখো যতক্ষণ পর্যন্ত এখানে থাকছে ততক্ষণ পর্যন্ত সব কিন্তু ছেদ করছে, সব ছেদ করছে। ঠিক যখন এরকম জায়গায় আসছে তখন কিন্তু একটা জায়গায় স্পর্শ করছে, এই জিনিসটাকে আমি স্পর্শক বলবো। এ কিন্তু স্পর্শক নয়, দুটো জায়গায় কাট করছে, স্পর্শক নয়, স্পর্শক নয়, স্পর্শক নয়।
এটা স্পর্শক হবে। তাহলে স্পর্শক বলতে কি বোঝাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, যে স্পর্শক মানে একটা বিন্দুতে, দুটো বিন্দুতে কাট করা মানে সেটা ছেদক, সে স্পর্শক নয়। একটা বিন্দুতে সেখানে জাস্ট ছোঁয়া লেগে থাকে, তাকে স্পর্শক বলে, যে স্পর্শ করে থাকছে পার্টিকুলারলি একটা বিন্দুতে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের স্পর্শক। তো এই স্পর্শক সংক্রান্ত উপপাদ্যই আমরা আজকে করব। উপপাদ্য স্টেটমেন্টটা আগে লিখি, অর্থাৎ উপপাদ্যটা কি বলতে চাইছি সেটা আগে লিখি, তারপর নয় প্রমাণ টমান যা হওয়ার হবে। খুব ইম্পর্টেন্ট। তো বলতে চাইছে যে স্টেটমেন্ট, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে থাকে, এটাকে আমাকে প্রমাণ করতে হবে, সেটা প্রমাণ করব। তো তার জন্য আমরা কি করে নিচ্ছি, এখানে একটা বৃত্ত টেনে নিচ্ছি আগে। ধরা যাক এই হচ্ছে একটা বৃত্ত। তো বৃত্তের তো অবশ্যই একটা কেন্দ্র তো থাকবেই তার। তো এই বৃত্তের একটা স্পর্শক আমরা টানছি কোনো একটা বিন্দু, ধরা যাক এই বিন্দুতে একটা স্পর্শক টানলাম। একটা স্পর্শক টেনেছি এই বিন্দুতে। তো ধরে যাক এই স্পর্শকটার নাম হচ্ছে এবি, যেটা বৃত্তটাকে ধরো এই বিন্দুতে অর্থাৎ পি বিন্দুতে স্পর্শ করেছে। এবার আমরা কি করছি, ওপি যোগ করে দিচ্ছি, ওপি যোগ করে দিলাম। আমাকে প্রমাণ কিন্তু করতে হবে যে ওপিটা হচ্ছে লম্ব, ওপি যোগ করে দিলাম। তাহলে এই জিনিসগুলো সব লিখলাম যে ও কেন্দ্রীয় বৃত্তের, এটা দেখে দেখে লিখছি, ধর এটা বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, তাই উপপাদ্য শুরু হচ্ছে যে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি স্পর্শক এবং এই ওপিটা ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ। মানে এখন ব্যাপার হচ্ছে যে দেখো পি বিন্দু ছাড়াও তো আরো তো ব্যাসার্ধ আছে। ধরো আমি যদি এখান থেকে নিই, এটা তো ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও সব ব্যাসার্ধ, এগুলো সব ব্যাসার্ধ। এর মধ্যে থেকে আমাকে সেই ব্যাসার্ধটা যেটা একমাত্র পি দিয়ে যাচ্ছে, অন্য কোনো বিন্দু দিয়ে ব্যাসার্ধ নিলে হবে না। অন্য কোনো ব্যাসার্ধের কথা বলেনি, এই ব্যাসার্ধটা কিন্তু লম্ব বলেনি, বলছে এই বিন্দু দিয়ে যে ব্যাসার্ধ যাচ্ছে একমাত্র সেই ব্যাসার্ধের কথা বলা হচ্ছে। তা সেই ব্যাসার্ধটা নেওয়া হলো। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যেটা প্রমাণ করতে হবে দ্যাট ইজ ওপি লম্ব, এই লম্ব এটা যে লম্বের চিহ্ন, ওপি লম্ব এবি। ভাষাতেও লিখতে পারো ওপি এবির উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমরা একটা অঙ্কন করছি। কি অঙ্কন, এই যে এবি রেখাংশের উপর পি ছাড়া আরেকটা বিন্দু নিচ্ছি, পি ছাড়া আরেকটা বিন্দু নিচ্ছি, দেখা গেল কিউ। পি ছাড়া আমরা এর উপরে আরেকটা বিন্দু নিচ্ছি কিউ, তো সেটা লেখো অঙ্কন। এবির উপর পি ছাড়া আরেকটি বিন্দু কিউ নিলাম, তারপরে কি করলাম, ও কিউ যুক্ত করে দিলাম। দেখো যখনই ও কিউটা যুক্ত করলাম, তাহলে ও কিউটা বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করছে, ধরা যাক সেটা আর, যা বৃত্তটিকে আর বিন্দুতে
ছেদ করে। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে এটা যে এই যে আর বিন্দু ছেদ করে, ছবি অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি? ছবি অনুযায়ী তো আমরা দেখতে পাচ্ছি এটাই যে ধরো ও থেকে আর এর যা দূরত্ব হবে, ও থেকে কিউ এর দূরত্ব বেশি হবে। ছবি তাই বলছে, ও থেকে আর এইটুকুনি, ও থেকে কিউ এইটুকুনি। তাহলে ছবি আমাকে কি বলছে? ছবি আমাকে এটাই বলছে যে ও আর ও কিউ এর থেকে ছোট। তাহলে চলে আসছি আমরা প্রমাণে। ও কিউ বড় কার থেকে? ও আর এর থেকে। বা উল্টে লিখতে পারো যে ও আর ছোট কার থেকে? ও কিউ এর থেকে। আবার ও আরটা কি? বৃত্তের ব্যাসার্ধ তো। তাহলে এখান থেকে আমরা ও আর এর জায়গায় যদি ওপি বসাই তাহলে নিশ্চয়ই কোনো আপত্তি থাকার কথা নয় যে ওপি ও কিউ এর থেকে ছোট। তাহলে দেখো ওপি ও কিউ এর থেকে ছোট। আমরা ক্লাস 8-এ একটা উপপাদ্য করেছিলাম এরকম ভাবে যে ধরো একটা রেখাংশ আছে, ওই রেখাংশটার বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা যত সরলরেখা টানতে পারি, এরকম ভাবে যত সরলরেখা টানতে পারি, এটা টানছি এটা টানছি এটা টানছি, তার মধ্যে ছোট কে সবচেয়ে? ছোট কিন্তু যেটা লম্ব সেটা। মনে করে দেখো যে আমি একটা বিন্দু থেকে এরকম যত রেখাংশ টানবো তার মধ্যে থেকে সবচেয়ে ছোট কে? ছোট হচ্ছে লম্বটা। তাই সেই রেসপেক্টে আমরা বলতে পারি যে ওপি ও থেকে যত রেখাংশ টানা যায় তার মধ্যে থেকে ওপিটা সবচেয়ে ছোট, তাহলে ওপি হচ্ছে লম্ব। তাহলে এই জিনিসটাই লাস্টে লিখে দিতে হবে আমাদেরকে ক্রাইটেরিয়াতে যে তাহলে কিউ বিন্দু প্রথমত এখানে লেখো যে যেহেতু ওপি ইজ ইকুয়াল টু ও আর, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কিউ বিন্দু এ বি স্পর্শকের ওপর যে কোনো বিন্দু, কিউ বিন্দু এ বি স্পর্শকের উপর যে কোনো বিন্দু। সুতরাং ও বিন্দু থেকে এ বির ওপর যত রেখাংশ অঙ্কন করা যায় তার মধ্যে ওপি ক্ষুদ্রতম। তাহলে আমরা বলে দিতে পারি সুতরাং ওপি লম্ব এবি। প্রমাণিত। ঠিক আছে, এই পেজটা সেভ করি। আজকে ক্লাস আমরা শেষ করছি। কারো কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ।